এই মুহূর্তে আমরা নিউজ রুমে সরাসরি চোখ রাখবো। আমাদের সঙ্গে ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আছেন এবং তিনি কথা বলবেন দেবাংশু ভট্টাচার্য তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে। মৌপিয়া দি, সরাসরি চলে যাব দেবাংশুর কাছে। দেবাংশু তমলুকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। দেবাংশু, প্রথমেই জানাই যে আজকে 42 জনের যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে তোমার জায়গা রয়েছে এবং তমলুকের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে, তার জন্য ডেফিনেটলি শুভেচ্ছা। তোমার প্রথম প্রতিক্রিয়া কি? কিভাবে জানলে, কখন জানলে? আমি না কিছু শুনতে পাচ্ছি না, আমার কলটা মনে হয় কেটে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছো? সম্ভবত দেবাংশু শুনতে পাচ্ছে না। আত্রেই আমরা যদি দেখি যে তমলুক এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিট, তার কারণ তমলুকে ইতিমধ্যেই যার নাম শোনা যাচ্ছে তিনি যথেষ্ট হেভিওয়েট এবং তিনি সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি সত্যি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন তমলুক থেকে, তাহলে তমলুকের যে এবারে রাজনৈতিক সমীকরণটা, রাজনৈতিক লড়াইয়ের সমীকরণটা, সেটা খুবই ইন্টারেস্টিং হবে। আর ঠিক এই জায়গা থেকেই মৌপিয়া দিয়ে এখানে অনেকগুলো প্রশ্ন আসে, কারণ যখন বিচারপতি ছিলেন তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে নিয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নিয়োগে দুর্নীতি হয়েছে। তিনি যখন রাজনীতির মঞ্চে দাঁড়ালেন তখনও তিনি বললেন যে তিনি দেখেছেন। তো এখানে মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, এই লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে পারে? একেবারে রাত্রেই সরাসরি চলে যাব দেবাংশু ভট্টাচার্যের কাছে। দেবাংশু, মৌপিয়া কথা বলছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। দেবাংশু, যেটা বলছিলাম যে 42 জনের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার মধ্যে তোমার নাম আমরা দেখেছি। নিঃসন্দেহে শুভেচ্ছা। তমলুকের মতো কেন্দ্রে তোমার প্রথম প্রতিক্রিয়া কি এবং তুমি কখন জানতে পারলে? কেমন লাগছে? দেখুন, জানতে পেরেছি কয়েকদিন আগেই। দলের তরফ থেকে যোগাযোগ করেছিলেন দলের উচ্চ নেতৃত্ব এবং সেখানে আমাকে এইটা বলা হয় যে আমি লড়তে রাজি আছি কিনা। তো স্বাভাবিকভাবেই আমি সেটা রাজি হই এবং আমি দলের কাছে প্রথমত আমার এই রিয়াকশন যে একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির একটা ছেলে, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যার বাবা মা ফ্যামিলির কেউ কখনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, যে কদিন আগে পর্যন্ত বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে একটা বড় বিতর্ক হয়ে গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভার মতো একটা বৃহত্তর লড়াইতে এই দলে থেকে সুযোগ পেয়েছি, এটা আমার কাছে বিরাট বড় পাওনা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং সত্যিকারের যে কাজের মূল্যায়ন হয়েছে, এই এত বড় একটা লড়াইতে দল আমাকে যোগ্য মনে করেছে, এটা ভেবেই আমার ভালো লাগছে। দেবাংশু, কেন্দ্রটা তমলুক এবং আমরা জানি যে তোমার বাড়ি হচ্ছে হাওড়ায়, সেখান থেকে তমলুক, অর্থাৎ তমলুক তোমার খুব চেনা মাঠ নয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িও হাওড়ায়। তবে তুমি ধরে নিচ্ছ যে তোমার লড়াইটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে? না, আমি ধরে নিচ্ছি না। অ্যাকচুয়ালি কদিন যাবত যে মিডিয়া স্পেকুলেশন গুলো আমি খেয়াল করেছি, সেই মিডিয়া স্পেকুলেশন গুলোতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা বারবার করে যেহেতু শোনা গিয়েছে, আমি তাই বলছি। কিন্তু আমাদের কাছে এখানে এটা কোনো ফ্যাক্টর নয় যে ক্যান্ডিডেট আসলে কে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমি লড়াইটা লড়ছি তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে। ফলে ক্যান্ডিডেট যেই হোক না কেন আমার কাছে সেটা ফ্যাক্টর না। কিন্তু যেহেতু এই নামটা শুনেছি এতবার করে, সেই জায়গা থেকে আমি বললাম আর কি, তিনিও হাওড়ারই ছেলে, আমিও হাওড়ারই ছেলে, ফলে হলে অসুবিধা হবে না। দুজনের কাছেই মাঠটা একই রকম। আর আমি তো গোটা রাজ্য জুড়ে প্রচার করেছি, 2021-এর নির্বাচন বলুন বা আমার কাজের পরিধিটা গোটা রাজ্য জুড়ে। কোনো একটা নির্দিষ্ট বিধানসভা বা আমার নিজের জেলা হিসাবে তো হাওড়াতেই আমি ডেডিকেটেড জেলা ভিত্তিক কোনো কাজ কখনো করিনি। ফলে স্বাভাবিকভাবে গোটা রাজ্যটা আমার এরিয়া, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো আলাদা করে অসুবিধার জায়গা নেই। যেহেতু তুমি বললে যে কে প্রার্থী সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি এখানে যদি একটু অ্যাড করে দিই যে তমলুকে যিনি প্রার্থী হন না কেন, তমলুকের লড়াইটা কি আসলে শুভেন্দু অধিকারীর মতো একজন হেভিওয়েটের বিরুদ্ধে নয়? এটা সম্পর্কে তো তুমি সম্যক ওয়াকিবহাল। শুভেন্দু অধিকারীর গড় তমলুক। কানেকশনটা কেটে গিয়েছে, তাই আমি শুনতে পাচ্ছি না কিছু। বারংবার কেন কেটে যাচ্ছে জানি না। আমি আবারও যোগাযোগ করব দেবাংশুর সঙ্গে। দেবাংশু যেটা বলছেন যে কয়েকদিন আগেই তিনি জানতে পেরেছেন যে দলের তরফ থেকে তাকে জানানো হয়েছে যে তিনি প্রার্থী হতে চলেছেন তমলুকে এবং দেবাংশু ইতিমধ্যে মোটামুটিভাবে যে মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছে যে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে তাকে লড়তে হবে, এটা তার এইটুকু যে বক্তব্য তার মধ্যে স্পষ্ট। এবং সেক্ষেত্রে যদি সত্যি যে জল্পনা এই মুহূর্তে খুব জোরালোভাবে চলছে রাজনৈতিক মহলে, এমনকি অভিজিৎ গাঙ্গুলির নামে দেওয়াল লিখনও লেখা শুরু হয়ে গেছে, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যদি তাই হয় তাহলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে
তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। নিঃসন্দেহে লড়াইটা অত্যন্ত ইন্টারেস্টিং হবে। আমি দেবাংশুর কাছে চলে যাচ্ছি। দেবাংশু, একটু আগে তুমি বললে যে যিনি প্রার্থী হন না কেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি যদি এখানে একটু অ্যাড করে দিই যে তমলুকে যিনি প্রার্থী হন না কেন, তোমার লড়াইটা আসলে হবে শুভেন্দু অধিকারীর মতো একজন হেভিওয়েট নেতার বিরুদ্ধে, যিনি বিরোধী দলনেতাও বটে, কারণ তমলুক মানে শুভেন্দু অধিকারীর গড়। দেখুন, সে কথা একটু ঠিক বলেছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার নিজস্ব জেলা। কিন্তু আমি একটা কথা মনে করিয়ে দিই, 2021-এর নির্বাচনে মেদিনীপুরের যে অবিভক্ত মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে 16, পশ্চিম মেদিনীপুরে 15 এবং ঝাড়গ্রামে 4, এই 35টা আসনের মধ্যে তিনি তৃণমূলকে শূন্য করে দেবেন বলেছিলেন। সেই পূর্ব মেদিনীপুর থেকে আপনি যদি হিসাব করে সেই অবিভক্ত মেদিনীপুর থেকে আপনি যদি দেখেন, তাহলে 35-এর মধ্যে 26টা আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল। তখনও কিন্তু শুভেন্দু অধিকারীর গড় ছিল। ফলে এইটা ফ্যাক্টর নয়। আমরা মনে করি এই ধারণাটাই আমাদের বদলাতে হবে, জানেন তো, যে একটা পরিবারের গড়, এই অধিকারী ফ্যামিলি, তার বাবা থাকতো কাঁথিতে, তার ভাই থাকতো তমলুকে, যেখানে অধিকারী পরিবারের গড়, এই যে পরিবারের গড়, আমরা তো রাজতন্ত্রে নেই মৌপিয়াদি, আমরা গণতন্ত্রে বাস করছি, সেখানে একটা পরিবারের গড়, এই কথাটা কেন আমাদেরকে শুনতে হবে? কেন একজন ব্যক্তির গড় সেটা শুনতে হবে? বাংলার মানুষের গড়, তমলুকের মানুষের গড় হচ্ছে তমলুক, মহিষাদল থেকে ময়না, হলদিয়া থেকে নন্দীগ্রাম, এই মানুষদের গড় হচ্ছে তমলুক লোকসভা। ফলে আমার ধারণা, আমি শুধু একটা কথা জানি, ক্যান্ডিডেট যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হন, তাহলে আমি একটা কথা জানি, একজন 60-61 বছরের ব্যক্তি, যিনি দুদিন আগে রাজনীতিতে যোগ দিয়েছেন, উনি আমার থেকে বয়সে বড় হতে পারেন, হয়তো যোগ্যতাতে অনেক বড়, কিন্তু রাজনৈতিকভাবে আমি ওনার চাইতে কিন্তু 4.5 বছরের সিনিয়র। ফলে রাজনৈতিকভাবে আমি ওনার চাইতে 4.5 বছর এগিয়ে আছি, কারণ উনি, ওনার থেকে রাজনীতিতে আমি 5 বছর আগে শুরু করেছি। সেই জায়গা থেকে আমি বলতে পারি, একজন 60 বছরের ব্যক্তি, নতুন রাজনীতিতে প্রবেশ করা একজন ব্যক্তি যত দ্রুত দৌড়ঝাঁপ করে তমলুক এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারবেন, তার চাইতে অনেক দ্রুত দৌড়ে তমলুক এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারবে একটা 28 বছরের তরতাজা যুবক। আমার বিশ্বাস তমলুকের মানুষ এটা চিন্তা করবে। দেবাংশু, একটা কথা বলো, যে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়ান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম যেভাবে জনমানসে উঠে এসেছে এবং তার যে ইমেজ, সেটার পুরো দস্তুরই হচ্ছে দুর্নীতি সংক্রান্ত মামলা, তার বিভিন্ন বিচার এবং তার বিভিন্ন অবজারভেশন, রায়, তার পরিপ্রেক্ষিতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীরা, তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা, তারা তৃণমূল কংগ্রেসকে সবচেয়ে তীক্ষ্ণভাবে যে অস্ত্রে বেঁধার চেষ্টা করছে সেটা দুর্নীতি। তমলুকে কি এই দুর্নীতি ইস্যু সেটা আরো কয়েক গুণ মাত্রা পেয়ে যাবে না, যেটাকে কাউন্টার করতে হবে তোমাকে, সেটা পারবে করতে? দেখুন, আমি প্রথমত একটা কথা বলি, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে দুর্নীতির অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 2011-এ আমরা ক্ষমতায় এসেছি, তারপর 13 থেকে সারদা, নারদা, রোজভ্যালি অনেক রকমেরই এসছে, এটাও একটা অভিযোগ। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে শুধু একটা কথাই বলতে পারি, দেখুন, আমাদের দলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পার্থ, কুন্তল থেকে শুরু করে একের পর এক, শান্তনু, তারপর থেকে শাহজাহান, রিসেন্ট টাইমে উত্তম, শিবু, আপনি যে কোনো কেসে যে কজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেখুন না কেন, আমরা কিন্তু আমাদের দল থেকে সরাতে পেরেছি। আর যার গড় বলে আপনি অভিহিত করলেন, সেই জায়গায় যেখানে আমি নির্বাচনে লড়তে যাচ্ছি, সেই ব্যক্তিটার বিরুদ্ধে অভিযোগ করেছিল স্বয়ং তার দল ভারতীয় জনতা পার্টি, তাকে এখন বিরোধী দলনেতা করে পুরস্কৃত করেছে। ফলে দুর্নীতির অভিযোগে লড়াইটা তৃণমূলকে লড়তে হবে না, লড়াইটা বিজেপিকে লড়তে হবে। তাপস রায়কে শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত বলেছিলেন উনি পৌরসভা স্ক্যামে জড়িত আছেন, সেই তাপস রায়কে দলে জয়েন করিয়েছেন কয়েকদিন আগে। তো বিজেপির এটা কালচার, অজিত পাওয়ার থেকে শুরু করে সর্বত্র আপনি যদি দেখেন, যাদের অভিযোগ করে তারাই ফাইনালি দলে গিয়ে জয়েন করে। ফলে আমার মনে হয় এটা আমাদের বিরুদ্ধে কোনো অসুবিধার কারণ হবে না। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই জাজমেন্টগুলো দিয়েছেন এবং আমাদের জন্য খুব সুবিধাজনক হলো তিনি বিজেপিতে আসায়, যে তিনি এই যে জাজমেন্টগুলো দিয়েছিলেন, সেটার মধ্যে অধিকাংশই যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট জাজমেন্ট ছিল, এটা মানুষ আজকে কোথাও গিয়ে বুঝতে পারছেন। কারণ এই অভিযোগটা তো তৃণমূল শুরুতে করেছিল, তখন আমাদের বলা হতো আমরা কেন জাজের নামে উল্টোপাল্টা কথা বলছি। আমরা যে উল্টোপাল্টা কথা বলতাম, সেটাই যে সত্যি কথা ছিল, উল্টোপাল্টা কথা ছিল না, সেটা পরবর্তীকালে প্রমাণ হয়ে গিয়েছে। ফলে আমার মনে হয় না দুর্নীতিটা খুব বড় ইস্যু হবে, কারণ মানুষ বিশ্বাস করেন তাদের হাতে কাজ, তাদের হাতে ভাতা এবং তাদের হাতে প্রকল্প পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সেই উন্নয়নের প্রকল্পকে নিয়ে লড়াই, এবং এতদিন অধিকারী পরিবারের হাতে ছিল এই দুটো সিট, তমলুকও ছিল দিব্যেন্দু অধিকারীর হাতে, তার আগে শুভেন্দু অধিকারী এমপি ছিলেন। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করতে পারি যে আপনারা এবার টেস্ট বদলাতে পারেন, সেই টেস্ট বদলে এবার দেখুন যে এই ফ্যামিলির বাইরে বেরিয়ে এসে আপনারা কি উন্নয়নের স্বাদ পান। আমরা যদি এখন দেখি দেবাংশু, তাহলে সোশ্যাল মিডিয়ার ওয়ারফেয়ার, সেটা রাজনীতিতে খুব
চরম একটা রিয়েলিটি হয়ে দাঁড়িয়েছে এবং যার অতি সাম্প্রতিক একটা উদাহরণ যদি আমরা দেখি যে আসানসোলের বিজেপি ক্যান্ডিডেট পাবন সিং, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেস আইটি সেল এবং বিজেপি আইটি সেল তাদের লড়াই এবং শেষ পর্যন্ত পাবন সিংয়ের কন্টেস্ট করতে না চাওয়া, সেটাকে তোমরা তোমাদের তরফ থেকে তোমাদের নৈতিক জয় হিসেবে দাবিও করেছো এবং তুমি হচ্ছ রাজ্যের যে আইটি সেল তার প্রধান। তো এই তমলুকের ক্ষেত্রে নির্দিষ্টভাবে তাহলে এই সোশ্যাল মিডিয়ার লড়াইটা সেটা কি আরও একটু বেশি গুরুত্ব পেতে চলেছে বা একটু বেশি মাত্রা পেতে চলেছে? না দেখো মৌপিয়াদি, আমি একটা কথা বলি, আইটি সেল বা সোশ্যাল মিডিয়ার লড়াই এটা গোটা রাজ্যের ক্ষেত্রেই একই রকম ভাবে কাজ করে। আলাদা স্পেসিফিক, হ্যাঁ অবশ্যই আমরা এরিয়া স্পেসিফিক ভাবে যে এলাকার যে নির্দিষ্ট সমস্যা বা যে এলাকার যে নির্দিষ্ট কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, সেই সমস্ত কিছুই আমাদের প্রচারের অভিমুখে থাকবে। তার উপরে গোটা স্টেট ওয়াইড আমাদের যে কাজগুলো হয়েছে, যে প্রকল্পগুলো ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একের পর এক প্রকল্প, এই সবকিছুই ইস্যুর মধ্যে থাকবে। ফলে আলাদা করে কোনো স্পেশাল আমি আইটি হেড বলে আমার কেন্দ্র তমলুকের ক্ষেত্রে কোনো স্পেশাল আইটি গুরুত্ব পাবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের গোটা রাজ্যেই আইটির এবার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিজেপির মিথ্যা প্রচারের বিরুদ্ধে আমাদের গঠনমূলক প্রচার, উন্নয়নের প্রচার, এটাই জায়গা হবে। আর তমলুকের মানুষের কাছে দেখুন আমাদের বলার জায়গাটা খুব সহজ। আগামী আরো দুটো বছর কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্যে থাকবে, তার পরবর্তীকালে বিধানসভা নির্বাচন, এবং আমাদের ধারণা মানুষও বিশ্বাস করেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হবেন। পঞ্চায়েত আমাদের, অধিকাংশ ক্ষেত্রে বিধানসভার বিধায়কও আমাদের তমলুক লোকসভার ক্ষেত্রে যদি দেখেন 7টার মধ্যে 4টে। ফলে এক্ষেত্রে যদি লোকসভার সাংসদও তৃণমূল কংগ্রেসের হয় ফলে উন্নয়নটা গতি পাবে। নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিনের কথা বলেন, এক্ষেত্রে আমরা ট্রিপল ইঞ্জিন নিয়ে এগিয়ে যেতে পারবো। ফলে তমলুকের মানুষ এক্ষেত্রে বিবেচনা করবেন যে অন্য কোনো রাজনৈতিক দলের হাতে মাঝখানে একটা জায়গা তুলে দিয়ে তারা কি সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তো উন্নয়ন করতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই তারা সেই জায়গায় দিয়ে কি সেই জায়গাটা ওয়েস্ট করবেন? আমার কিন্তু মনে হয় না। আমার মনে হয় তমলুকের মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে এবং এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আপনি যেটা বলেন সব জায়গায় সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমার মনে হয়। দেবাংশু, আমি সংক্ষেপে তোমার কাছে দুটো প্রশ্ন করবো। এক হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছ থেকে তমলুকে কতটা সাপোর্ট চাইবে, অর্থাৎ তারা কতটা প্রচার করুন সেখানে বা তারা সেখানে র্যালি করুন বা অন্য কর্মসূচি করুন, এটা কতটা এক্সপেক্ট করো? না, আমি এক্সপেক্ট করি এবং দিদি দাদা দুজনেই আমাকে বলেছেন তারা সর্বতভাবে আমার পাশে আছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা আমার মাথায় হাত দিয়ে বলেছেন যে আমিও কিন্তু 28 বছর বয়সে প্রথম নির্বাচনে নেমেছিলাম যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ফলে আমি যদি পারি তাহলে তুইও পারবি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাথায় হাত থেকে এই কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সর্বতভাবে পাশে আছেন এবং স্বাভাবিকভাবে গোটা দলের প্রত্যেকের আমরা সাপোর্ট পাবো বলেই বিশ্বাস করি। এবং আমার এক্সপেকটেশন অবশ্যই থাকবে যে দিদি দাদা প্রত্যেকেই আমার কেন্দ্রে তারা র্যালি করুন, তারা মিটিং করুন, তারা যত বেশি আসবেন স্বাভাবিকভাবে আমাদের সমর্থনের জায়গাটা তত চওড়া হবে, সমর্থনের ভিতটা তত চওড়া হবে বলে আমরা বিশ্বাস করি। ফলে কিন্তু তারা সম্পূর্ণ রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2-3বার ডেকে আমার সাথে কথা বলেছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন। তমলুকের যারা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, যারা প্রবীণ নেতা, তাদের সবার সহযোগিতা পাবে? তুমি তো অনেকটাই নবীন মুখ এবং অতি সম্প্রতি আমরা প্রচুর নবীন প্রবীণ চর্চা দেখেছি। না না, দেখুন আমাদের দলের ক্ষেত্রে এই দ্বন্দ্বটা কোথাও গিয়ে নেই, জানেন তো। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অনেক রকমের বিষয় নির্বাচনের আগে দেখা যায়, কিন্তু নির্বাচন যখন থেকে ঘোষিত হয় তখন নবীন প্রবীণ, সাদা কালো, লম্বা বেটে, রোগা মোটা, এই কোনো বিভেদ তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকে না। প্রত্যেকে একটা টিম হয়ে লড়াই করে এবং প্রত্যেকের টিমের একটাই উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পতাকা তাকে যত বেশি সম্ভব জায়গায় বাংলার মাটিতে সেই পতাকাকে আমাদের করতে হবে, এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বিশ্বাস এটা নবীন প্রবীণ নয়, বরঞ্চ আমি ইতিমধ্যেই যে পরিমাণ ফোন তমলুক থেকে পাচ্ছি, প্রচুর আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা বলুন, বরিষ্ঠ নেতারা বলুন বা আমাদের ইয়ং ছাত্র যুব নেতারা বলুন, তারা প্রত্যেকে সমর্থন করছেন। তারা ফোন করে কেউ কেউ ইমোশনাল হয়ে পড়ছেন বা কেউ কেউ আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, এরকম প্রচুর। এবং আমি তার মধ্যে লিঙ্গ বয়স নির্বিশেষে প্রত্যেক মানুষের সমর্থন এবং ফোন ইতিমধ্যেই পাওয়া শুরু করে দিয়েছি। ফলে এখানে কোনো রকমের বিভেদের জায়গা নেই। 2021-এর আগে খেলা হবে এই স্লোগান এনেছিলে তুমি ময়দানে এবং সেটা খুব জনপ্রিয় হয়েছিল। এখনো পর্যন্ত সেই খেলা হবে কি আমরা রাজনৈতিক পরিসরে প্রবলভাবে সামনের সারিতে দেখি, তুমি র্যাপ করো। তো এবার 2024-এর আগে কোনো র্যাপ বা কোনো এরকম স্লোগান, নতুন স্লোগান? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গতবারেরটাও প্রায় জানুয়ারিতে এসেছিল, এবার আমরা জানুয়ারি থেকে অনেকটা এগিয়ে এসে অলরেডি ইলেকশনের মধ্যে প্রবেশ করেছি। এখন অব্দি স্লোগানের কথা সত্যি কিছু, অবশ্যই এটা ঠিক 26-এর জন্য আমি আগাম লিখে রেখে দিয়েছি, যেটা যথাসময় 26-এর আগেই প্রকাশ হবে, যেটা গত বিধানসভা নির্বাচনের সময় লিখেছিলাম। তবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমার সেভাবে এখনো কিছু লেখা হয়নি। এই প্রচার চলতে চলতে প্রচারের মধ্যিখানে যদি কিছু মাথায় আসে অবশ্যই নোট ডাউন করব এবং সেটার ভিডিও করে প্রথম লিঙ্কটা মৌপিয়াদি আপনাকে অবশ্যই আমি পাঠাবো। তবে এই মুহূর্তে আমার মাথায় এখনই কিছু আসেনি। আর খেলা হবের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, দেখুন খেলা একবারে শেষ হয় না।
ক্রিকেটের ক্ষেত্রে আমরা নিয়ম জানি, প্রথম ব্যাট করলে পরে বল করতে হয়। তো তৃণমূল কংগ্রেস 2021-এর নির্বাচনে ব্যাট করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাটিং করে 215 নট আউট। এবার তৃণমূল কর্মীদের বল করার পালা। বিজেপির 18টা উইকেট আছে রাজ্যে, প্লাস তমলুক কাঠি ধরলে 20টা উইকেট। এই 20টা উইকেটকে তৃণমূল কর্মীদের বল করে ফেলতে হবে। আমরা আগে ব্যাটিং করেছি 21-এ, 24-এ বোলিং আর ফিল্ডিং করব। এই দুটো যদি ঠিকঠাক করে মধুরেণ সমাপয়ত হয় তবেই খেলা গিয়ে শেষ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।